ইফতি হেসে উঠে বলল, আব্বে হালায়, বিধবা তো হয় মেয়েরা, তুই আবার কখন থেকে মেয়ে হলি রে? তোর সব ঠিকঠাক আছে তো? আরিফ ভ্রু কুঁচকে বলল, না রে ভাই, আমি তো মেয়ে হয়েই জন্মেছি। দেখবি না, আয় তোকে প্যান্ট খুলে দেখাই। বইয়ের আগে তোর সাথেই বাসরটা সেরে ফেলি। শালা দের ব্যাটারি। হুস শালা, তোর ভাগ সর। ইফতির এমন কথায় সবাই একসাথে হেসে গড়িয়ে পড়ে। ইফতি আবার পেছন থেকে টোকা দিয়ে বলল, তোকে একটা কথা বলি শোন, তোকে এত হ্যান্ডসাম লাগছে যে আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম না, তাহলে আমি প্রপোজ করে ফেলতাম তোকে। আরিফ হেসে বলল, ভালোই তো। তাহলে তোর প্রেমিকাকে দিয়ে আমার বিয়ের কার্ড ছাপাতে বল। না রে ভাই, আমি 1.5 ব্যাটারি হলে আমার উনি 1 ব্যাটারি। পুরোই বাংলা সিনেমার রিনা খান। সামান্য একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম বলে পুরো পাবলিক প্লেসে উলঙ্গ করে ছেড়েছে। ভাগ্যিস জায়গা ছিল সেটা খুলে নেয়নি, না হলে সে যাত্রায় কী যে হতো। ইফতির কথা শুনে আরিফ আর অয়ন হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতেই অয়ন বলল, আজকের পার্টির রাত আজকে পুরো মুড অন। আরিফ আস্তে করে বলল, হ্যাঁ রে ভাই, তবে আজকের রাতে একটা টেস্টও আছে। দেখা যাক আমার জন্য কেউ অস্থির হয় কিনা। ওদের হাসাহাসি আর কথার মাঝেই চলে এলো আরিয়ান। হালকা গম্ভীর মুখে বলল, আবির, তুই তৈরি? বাবা মা কিন্তু তোর প্ল্যান মোতাবেক তৈরি আছে। হ্যাঁ ভাইয়া, আমিও পুরো তৈরি। তাহলে চল সবাই। তোর ভাবি একটু আগে টেক্সট করেছে, বলেছে ওরা কাছাকাছি চলে এসেছে। আরিফ একটু থেমে একটু দ্বিধা ভরে বলল, আর নাওমি, ও ঠিক আছে তো ভাইয়া? আরিয়ান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা হেসে বলল, সেটা আমি কি করে বলবো? আসলে নিজের চোখেই দেখতে পাবি। আরিফ আর কথা বাড়ালো না, মাথা নিচু করে একটু সময়ের জন্য চুপ করে রইল। এরপর আবার নিজেকে গুছিয়ে নিল। সময় খুব কাছেই, এই তো আর কিছুক্ষণ। আজকে সারপ্রাইজটা অনেক দিনের পরিকল্পনা করা ছিল, কিন্তু কিভাবে বাস্তবায়ন করবে সেটাই বুঝতে পারছিল না। গতকাল রাতে যখন শুনল আজ নওমীর জন্মদিন, তখনই ভেবেছে আজকেই করবে। সকলে মিলে ঠিক করেছে আজ আরিফ সারাদিন নওমীর সঙ্গে কেউ যোগাযোগ করবে না, ফোন করবে না, টেক্সটও করবে না। যেন মনে হয় নওমীর জন্মদিন নিয়ে আরিফের কোনো মাথা ব্যথাই নেই, সব ভুলে গেছে সে। সন্ধ্যায় ওদের প্ল্যান, একটা অ্যাক্সিডেন্টের নাটক করে নওমীকে ডাকা হবে, আর সেখান থেকেই শুরু হবে সন্ধ্যার চমক। এক ঢিলে দুই পাখি। প্রথমত বোঝা যাবে নওমী আরিফকে কতটা ভালোবাসে, দ্বিতীয়ত জন্মদিনে ওর জন্য একটা সারপ্রাইজ তৈরি হবে যা সে কোনো দিনও ভুলবে না। আরিয়ান, আরিফ, অয়ন, ইফতি সবাই চলে গেল বার্থডে স্টেজের কাছে। আরিফ তো মহা খুশি, কারণ আজ রাতটা শুধু নওমীর নয়, আরিফেরও। চৌধুরী ভিলার একপাশে একটু নিরিবিলি জায়গায় হাতে করে ব্লু লেমনেডের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান, শিমুল আর তন্ময়। সিতারা ফিরদৌস ওদের থেকে একটু দূরে শাহানা চৌধুরীর সাথে কথা বলছে। সেখানে নওমীর মা শাহিদা রহমানও আছে, আর তাদের থেকে একটু দূরে আফজল চৌধুরী আর আব্দুর রহমান একসাথে পাশাপাশি বসে গল্প করছে। আজ নওমীর জন্মদিন, তাই সবাই একটু রঙিন মেজাজেই আছে। তমাল আসতে পারেনি, একটু শরীর খারাপ তার, তবে বাকিরা ঠিকই উপস্থিত হয়েছে। আরিফ আগেই শায়ানের কাছ থেকে জেনেছে সেদিন নওমীর বিপদের সময় এই বন্ধুরাও পাশে ছিল। সেই কৃতজ্ঞতা থেকে আজকের দাওয়াত। আরিফ নিজের হাতেই ইনভাইট করেছে তাদের। ওরা সবাই বেশ কিছুক্ষণ হালকা হাসি ঠাট্টা আর গল্পে মেতেছিল। মিউজিকের তালে তালে হালকা আলো ঝলকাচ্ছিল চৌধুরী ভিলার আঙিনায়। হঠাৎই তন্ময়ের চোখ আটকে গেল ভিড়ের মধ্যে একটা চেনা মুখে। সে চমকে উঠে বলল, সায়ান, ওইটা কি আভিরা না? শায়ান একটু চমকে তাকালো। কোথায়? তন্ময় গ্লাসটা সামান্য উঁচু করে ইশারা করলো। ওই যে মিউজিক ব্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে, একটা মেয়ের সঙ্গে কথা বলছে, ভালো করে দেখ। শায়ান এবার ঠিক তন্ময়ের দেখানো দিকে তাকালো, আর তাকাতেই তার চোখ ছানা বড়া। হ্যাঁ, ওই তো অভিরা। কিন্তু আজ সে মোটেও সেই চিরচেনা বাইকার গার্ল নয়। না আছে হেলমেট, না আছে সেই রাফ অ্যান্ড টাফ জিন্স আর হুডি।
আজ অভিরা পরেছে হাঁটুর একটু ওপর পর্যন্ত লম্বা একটি সাদা ল্যাভেন্ডার শেডের শর্ট ফ্রক, কটন সিল্কের মোলায়েম কাপড়ে তৈরি, কোমরের কাছে হালকা স্লিম ফিট আর নিচের দিকে ঢেউ খেলানো কাটিং, যেন হাওয়ায় ওর চলাফেরার সঙ্গে তাল মিলিয়ে মৃদু নাচছে। ফ্রকটির কোমল রং ও নিখুঁত ছাট অভিরাকে এনে দিয়েছে এক অনন্য সাবলীলতা ও আধুনিকতা কোমলতা। চুলগুলো আজ খোলা, ন্যাচারাল ওয়েভে সাজানো, যেন কোনো রকম বাড়াবাড়ি ছাড়াই নিখুঁত সৌন্দর্য। চোখে হালকা কাজল, যা ওর চোখের গভীরতা বাড়িয়ে তুলেছে নিঃশব্দে। ঠোঁটে পিচ রঙের লিপস্টিক, কানে ছোট্ট হুপস ইয়াররিংস, আর পায়ে পড়েছে সাদা স্ট্র্যাপ স্যান্ডেল, যা পুরোপুরি লুকটিকে দিয়েছে এক স্নিগ্ধ অথচ ক্যাজুয়াল ক্লাস। আজকের অভিরা যেন এক অন্য অভিরা, প্রচলিত বাইকার গার্লের ছায়া দূরে সরিয়ে রেখে এক মুগ্ধকর নিজস্ব আলোয় জ্বলজ্বলে এক তরুণী। সায়ান ঠিক যেন পাথর হয়ে গেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভিরার দিকে, চোখের পলকও ফেলছে না, মুখটা একটু হাঁ হয়ে আছে, আলগা বিস্ময়ে ভরা। ঠিক তখনই পেছন থেকে শিমুল ওর মাথায় একটা হালকা গাঁটটা মেরে বলল, শালা মুখটা বন্ধ কর, না হলে মাছে ঢুকে যাবে। এমন হাও করে কি দেখিস? শান চমকে উঠল, মুখ নামিয়ে নিল খানিকটা লজ্জায়, কিন্তু ওর ওই মুখ দেখে এবার হাসতে হাসতে গড়াগড়ি খায় তন্ময়। দেখ দেখ, মেয়ে মানুষের মতো কেমন লাজুক মুখ করে রেখেছে, অথচ একটু আগে মুখটা এত বড় করে হা করেছিল যেন মনে হচ্ছে পুরো মেয়েটাকেই গিলে ফেলবে। আরে থাম না তোরা, কি শুরু করলি আমাকে নিয়ে? একটু ভালো লাগলেই এমন কথা শুনতে হবে নাকি? শান কপালে ভাঁজ ফেলে করুণ গলায় বলল। শিমুল হাসতে হাসতে বলল, আসতে আমার মহাপুরুষ রে। তুই তো শালা লুচ্চা অব দ্য ইয়ার। যে মেয়ে দেখিস অমনি কুকুরের মতো লেলিয়ে পড়িস। তন্ময় এক ধাপ এগিয়ে গিয়ে মশকরা বাড়িয়ে দিল। ঠিক বলেছিস, কিছুদিন আগেই নওমির প্রেমে পাগল ছিল, আর এখন আভিরার। আরে ভাই, আমি নয়তো লুচো, কিন্তু তুই তো আরও এক ধাপ এগিয়ে। শুধু মেয়ে নয়, আন্টি, ম্যাডাম, মিস, কাউকে ছাড় দিস না। একবার তো গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের ইয়ে ধরে টানছিলি, মনে নেই? ইয়ে মানে কি? তন্ময় বলল। ইয়ে মানে ইয়ে, তোর নানির ইয়ে। শায়ানের কথায় শিমুল হেসে ফেটে পড়ে। এরপর শায়ান বলে, তোর শালারা এক একটা রেডি স্টেশন, কিছু বলতে গেলেই শুরু হয়ে যায় নাটক। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আবিরাকে আজ একটু অন্যরকম লাগছে, মানে স্পেশাল। তাই নাকি? তুই তো আগেও বলেছিলি ওকে দেখলে নাকি বাইকের আওয়াজ কমে যায়। আজ বুঝি হৃৎপিণ্ড থেমে গেল। শিমুল বলল। তন্ময় এবার ভ্রু নাচিয়ে বলল, ইয়ে মানে আজ কি তুই প্রপোজ করে দিবি নাকি? ফুল কেক নিয়ে যাব নাকি একসাথে? শায়ান জিভ কেটে বলল, ইয়ে মানে সার্ভে এইসব, তোরা কিছুই বুঝিস না। তোরা থাক, আমি একটু আবিরের কাছে যাই, কথা বলে আসি। শিমুল ঠাট্টার সুরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, যা। কথা বলতে বলতে যদি প্রপোজ করতে চাস তাহলে আগেই বলে নিস, আমরা ফটোগ্রাফার ডাকবো। শায়ান হেসে ওদের পেছনে রেখে ধীর পায়ে এগিয়ে গেল অভিরার দিকে। আর পেছনে ওদের হাসির রোল এখনও থেমে থেমে ভেসে আসছে। অভিরা আজ এসেছে ওর পরিবারের সাথে। নওমি ওর ফুপির মেয়ে, এই আত্মীয়তার টানেই নিমন্ত্রণ পেয়েছে চৌধুরী ভিলার এই জাঁকজমকপূর্ণ আয়োজনে। শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মাত্র। মন ছিল না আসতে, শরীরও চাইছিল বিশ্রাম, তবু নওমির কথা ভেবেই নিজেকে রাজি করিয়েছে। সবার মাঝে নিজেকে কিছুটা কেমন যেন অচেনা লাগছিল ওর। মিউজিক, আলো আর জমজমাট পরিবেশের মাঝেও ও একরকম ছায়ার মতো দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আবিরা, চমকে পিছনে তাকালো সে। শায়ান একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর চোখে একরকম বিস্ময় আর মুগ্ধতার মিশেল। পরিপাটি করে গুছানো চুল, হালকা পারফিউমের সুবাস, সব মিলিয়ে সে যেন আগের চেনা শায়ান, আবার একেবারেই নতুন কেউ। অভিরার চোখে এক মুহূর্তের দ্বিধা। কিছু বলার আগেই শায়ান সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই স্টেজ থেকে মাইক্রোফোনে ভেসে এলো আরিবের কণ্ঠস্বর, সাবলীল, প্রাণবন্ত, আবেগ মেশানো। অ্যাটেনশন প্লিজ। চারিদিকে একটু থমকে গেল, সবার চোখ মঞ্চের দিকে।
আপনারা তো জানেনই আজ আমাদের সবার প্রিয় নাওমির ২১তম জন্মদিন। এই পুরো আয়োজন শুধুমাত্র ওর জন্য। কিন্তু যার জন্য এত কিছু সে এখনো পর্যন্ত জানেই না আমরা ওর জন্য এত প্ল্যান করেছি। ওকে বলা হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি আর সেই খবরে অস্থির হয়ে ও ছুটে আসছে এইদিকেই। ওর মন এখনো পুরোপুরি এই পার্টির মাঝে নেই। কিন্তু আমরা তো ওকে সারপ্রাইজ দিতে চাই। তাই কয়েক মিনিটের জন্য পুরো পার্টি এরিয়ার লাইট বন্ধ করে দেয়া হবে। ভয় পাবেন না, চারপাশে সিসিটিভি এবং কড়া সিকিউরিটির ব্যবস্থা আছে। এই অন্ধকারের মাঝে সবাই একটু চুপ থাকবেন যেন সারপ্রাইজটা পুরোপুরি জমে ওঠে। লাইট অন হওয়ার পর সবাই মিলে একসাথে ওকে হ্যাপি বার্থডে উইশ করবেন। দয়া করে কেউ এই ছোট্ট সময়টুকুতে সারপ্রাইজটা নষ্ট করবেন না। তার কণ্ঠে ছিল এক ধরনের আন্তরিক আহ্বান। উপস্থিত অতিথিরা একে একে সম্মতিসূচক হাসি আর করতালিতে সাড়া দিল। এ যেন কেবল একটা জন্মদিন নয়, একটা অনুভূতির উৎসব। অভিরা একটু বিস্মিত, একটু কৌতূহল হয়ে তাকিয়ে রইল মঞ্চের দিকে। সায়ানও তাকিয়ে আছে ওর দিকে, চোখে যেন কোনো এক অজানা গল্পের শুরু। এরপর সব লাইট বন্ধ করে দেওয়া হলো আর সবাই অপেক্ষা করতে লাগলো নওমির জন্য। প্রায় মিনিট পাঁচেক পর একটা গাড়ি এসে দাঁড়ালো চৌধুরী ভিলার গেটে। প্রথমে গাড়ি থেকে নামলো নওমি, ওর পিছু পিছু কিয়ারা ও রেহানা। নওমি গাড়ি থেকে নেমে অস্থির হয়ে চারিদিকে তাকাতে লাগলো। চোখে ভেসে উঠছে একটাই মুখ, আরিফ। ঘরটা যেন হঠাৎ করেই প্রাণহীন হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে আলো ঝলমলে আয়োজন, মানুষের কোলাহল আর মিউজিকের গুঞ্জন ছিল, সেখানে এখন ঘন অন্ধকারে ঢেকে গেছে সব কিছু। মুহূর্তেই যেন উৎসব থেকে এক শূন্যতার গভীরে ডুবে গেছে চারদিক। ঠিক সেই অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ভেতরে পা রাখল নওমি। চোখে ভয়ের ছায়া, পায়ে দ্বিধার ছাপ, বুকের ভেতরটা কেমন যেন কুঁচকে যাচ্ছে। আবির, গলা শুকিয়ে এসেছে, তবুও ডাকটা বেরিয়ে এলো কাঁপা কাঁপা সুরে। কোথাও কোনো সাড়া নেই, নিস্তব্ধতা যেন জোরে হু হু করে ওর কানে বাজছে। আবির তুমি কোথায়? চোখের সামনে অন্ধকার ছায়া আর মনের ভেতর এক বিভীষিকা। ওর পায়ের শব্দ ছড়িয়ে কেবল হৃদয়ের ধুকপুক আর নিঃশ্বাসের ছেঁড়া ছেঁড়া আওয়াজ। কে আছো? আবির তুমি কোথায়? কে আছো? কেউ কেউ আছো? লাইট অফ কেন? আমার আবির কোথায়? কণ্ঠ ভেঙে যাচ্ছে, চিৎকার করার মতো গলা ঠিক থাকলেও শব্দগুলো কেমন জানি অসহায় হয়ে যাচ্ছে। বাতাসে মিলিয়ে হঠাৎই ছুটে চলতে শুরু করলো। প্রথমে এক দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আবির প্লিজ তুমি কোথায় বলো, আমার সাথে একটাবার কথা বলো। দোতলার প্রতিটা ঘর, করিডোর, বারান্দায় তাকিয়ে দেখছে। আমি জানি তোমার কিছু হয়নি, কিছু হয়নি না, বলো প্লিজ বলো তুমি ঠিক আছো। বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরেছে, শ্বাস নিতে পারছে না। ওর কান্নার আতঙ্ক মিশিয়ে এখন কেবল একটা চিৎকারে পরিণত হয়েছে। ওর হাঁটুর নিচে কাঁপুনি, পা জড়িয়ে আসছে। এক লাফে আবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎই পা হড়কে পড়ে যায় নিচে। একটা ভরাট ধাক্কা লাগে শরীরে, কপালের পাশ ঘেঁষে যায় দেওয়ালে। কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। ওর এই কষ্ট সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসতে নিলে আরিফের হাত চেপে ধরে অয়ন। আরিফ কেমন অসহায় দৃষ্টিতে তাকায় অয়নের দিকে। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, তবুও প্লিজ এটা নষ্ট করিস না। ও ব্যথা পাচ্ছে অয়ন, ওর কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ আমার হাতটা ছাড়, প্লিজ। আরিফের কণ্ঠে আকুলতা। অয়ন তবুও ছাড়ল না আরিফের হাত। ওর দিকে তাকিয়ে বলল, দেখ, যা কষ্ট দেওয়ার তা তো দিয়েছিস, চাইলে তো আর সেটা ফেরাতে পারবি না বল। তার চেয়ে বরং আর কিছুক্ষণ অপেক্ষা কর, তাহলে ঠিক বুঝতে পারবি ও তোকে কতটা ভালোবাসে। তুই কি ওর মুখে ভালোবাসার কথা শুনতে চাস না বল? অয়নের কথা শুনে চুপ হয়ে গেল আবির। সেও তো চায় নাওমি ওকে ভালোবাসে কিনা সেটা জানতে। নাওমি উঠে দাঁড়ালো। এমনিতেই সারাদিন কিছু খায়নি, তার উপর আবিরকে নিয়ে টেনশন। এখন আবার এই রক্তমাখা কপাল। এই অবস্থায় দাঁড়াতেই মাথাটা ঘুরে উঠল। সিঁড়ির রেলিং ধরে কোনো মতে সামলে নিল নিজেকে। নাওমি আবিরকে নিয়ে এতটাই উদ্গ্রীব ছিল যে চারপাশে এত আয়োজন সেদিকে ফোকাস করতে পারেনি। চোখ থেকে অশ্রু থামছে না, ঠোঁট কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। আবির কিছু বলো না কেন? তুমি জানো না আমি তোমাকে হারাতে পারবো না। তুমি ছাড়া আমি 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 কিছুই না। চিৎকার করে বলল সে। দুই হাত দিয়ে কাঁধ চেপে ধরল, শরীর কেঁপে কেঁপে উঠছে। চিৎকার করে বললো সে, তুমি বলো না,
তুমি নেই প্লিজ। আমি তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করব না। তুমি মিথ্যা বলো, বকাবকি করো, কিন্তু চুপ করে থেকো না প্লিজ। একটা শব্দ করো, আমি পাগল হয়ে যাচ্ছি। চারিদিকে সাজসজ্জা, আলো, ফুলের গন্ধ, মানুষের উপস্থিতি সব মুছে গেছে ওর চোখ থেকে। এই মুহূর্তে ওর পৃথিবীতে কেবল একটাই মানুষ, আরিফ। আর সেই মানুষটা যদি হারিয়ে যায় তাহলে এই নিশ্চিম অন্ধকার যেন ও আর কোনোদিনও আলোয় ফিরতে পারবে না। এই ভয়টাই ওকে গিলে খাচ্ছে মুহূর্তে মুহূর্তে। নামি থেমে দাঁড়ায়, বুকের ভেতর যেন ভেঙে পড়ছে কিছু একটা দেওয়াল, একগুচ্ছ অস্বীকার অথবা সেই সমস্ত অব্যক্ত অনুভব যা এতদিন ওর চোখে, কথায়, ব্যবহারে হলেও মনে কখনো স্বীকার করেনি। অন্ধকারে মাথা নিচু করে দাঁড়িয়ে গলা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে উঠল, তুমি জানো না আমি কতটা ভয় পাচ্ছি আবির, জানো না তুমি। আমি ভাবতাম তুমি শুধু আমার একজন বন্ধু, একটা ছায়া, কিন্তু আজ এখন তোমাকে হারিয়ে বুঝতে পারছি তুমি আমার সবকিছু। ওর কণ্ঠস্বর যতটা অস্পষ্ট ঠিক ততটাই তীব্র। আমি তোকে হারাতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার চোখে তাকালে শান্তি পাই, তোমার সাথে ঝগড়া করলেও ভালো লাগে। তুমি পাশে থাকলে মনে হয় আমি নিরাপদ। তুমি যদি না থাকো, আমি কোথায় যাব, কার কাছে যাব? ওর কণ্ঠ থেমে যায়, নিঃশ্বাসের শব্দে কাঁপছে বুক। একটা হাত তুলে চোখ মুছে নেয়, কিন্তু কান্না থামছে না। অন্ধকারে দাঁড়িয়ে হঠাৎ করে আর নিজেকে আটকে রাখতে পারে না। আকাশ ফাটানো একটা চিৎকার বেরিয়ে আসে ওর গলা থেকে। আমি ভালোবাসি তোমাকে আবির, শুনছো? ভালোবাসি পাগলের মতো অস্থিরভাবে। বুকে এতটুকু জায়গা নেই যেটুকুতে তুমি নেই। সেই চিৎকারটা যেন সারা ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। নমি দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে আসছে বারবার। তখনও জানে না এই কথাগুলোর সাক্ষী একা অন্ধকার নয়, অন্য কেউ শুনছে। হলরুম ভর্তি মানুষ শুনছে ওর বুক ফাটানো স্বীকারোক্তি। আর ঠিক তখনই চকচকে ঝলকানি নিয়ে পুরো ভিলা জুড়ে হঠাৎ করে জ্বলে ওঠে আলো। এক এক করে আলোর রেখা উজ্জ্বল করে তোলে চারপাশ। ব্যান্ডের রঙিন আলো, সিলিং থেকে ঝোলানো ফেয়ারি লাইট, স্টেজের বুকচেরা রঙিন স্পটলাইট, সব মিলিয়ে মুহূর্তেই এক জাদুর পরিবেশ। আর নওমি, ও যেন স্তব্ধ হয়ে গেল এসব দেখে। চোখ কুঁচকে তাকায় চারপাশে। কিছুক্ষণ আগে যে ঘরটা নিঃসার, নিঃশব্দ, অন্ধকার ছিল, সেই ঘর এখন জন্মদিনের রঙিন আনন্দে উদ্ভাসিত। আর এরপরেই একসাথে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে নওমি। চারিদিকে একসাথে গম গম করে ওঠে করতালিতে, হুইসেল, ব্যান্ডের সুরে আর আনন্দের জোয়ারে। নমি স্তব্ধ, ওর চোখের পানি এখনো গাল বেয়ে নামছে, বুকের ভেতর এখনো তোলপাড় করছে আগের সেই অস্থিরতা। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো, মুখে হাসি নিয়ে তাকিয়ে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর সেই চোখের সামনে স্টেজের আলোয় দাঁড়িয়ে আছে আরিফ। ওর চোখে চোখ পড়তেই আরবির ঠোঁটে ফুটে ওঠে এক কোমল বাক্য, হ্যাপি বার্থডে মিনি মাউস। নওমি দাঁড়িয়ে আছে একেবারে স্থির হয়ে, হাঁপাতে হাঁপাতে, চোখের জল আর মুখে বিষণ্ণের ছাপ। চারপাশের আলো, শব্দ, মুখরতা সব কিছু যেন কিছু সময়ের জন্য থেমে গেছে ওর কাছে। আরিফকে দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না ও ঠিক আছে। ওর বুকের ভিতরটা এখনও ধকধক করছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা যে একটু আগেও ছিল না, যার জন্য পুরো ভিলা জুড়ে ওর পাগলের মতো ছোটাছুটি করছিল, সেই আরিফ এখন ওর সামনে, হাসি মুখে, যেন কিছুই হয়নি। আর এক মুহূর্ত দেরি না করে ছুটে এসে আছড়ে পড়ে আরিফের বুকে। আর তখনই করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। আরিফ ওকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। আরিফের কান্না দেখে সকলে যেন থমকে যায়। একটা ছেলে আর একটা মেয়ে দুইজন দুজনকে ঠিক কতটা ভালোবাসলে এভাবে পাগলের মতো চোখের অশ্রু ঝরায়। নমির ঠোঁট কাঁপে, চোখ ভিজে, গলার স্বর বের হয় না। সে শুধু তাকিয়ে থাকে নিভে যাওয়া আগুনের মতো দগ্ধ চোখে। আরিফ নওমিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে ওর চিবুক ধরে মুখ ওপরে তোলে। এরপর দুই গালে আলতো করে হাত রেখে বলে, তুমি এত কাঁদছো কেন মিনি মাউস? আমি তো ঠিক আছি, এই যে দেখো একদম ঠিক আছি আমি।
একথা শুনে যেন বাঁধ ভাঙে নওমের আবেগের। ও আবার শক্ত করে চেপে ধরে আরিফকে, বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। তোমাকে আমি হারাতে পারি না, পারবো না, কখনো না। যদি সত্যি তোমার কিছু হতো, আমি 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 তো বাঁচতাম না আবির। আরিফ স্তব্ধ হয়ে যায় এক মুহূর্তের জন্য, তারপর ওর মাথায় হাত রাখে, নরম করে বলে, আর কখনো এমন কিছু হবে না, আমি দিব্যি দিলাম। তুমি আছো, আমিও আছি, এই তো সব কিছু। আর কি চাই বলো? আর এই যে দেখো, এভাবে মজা করার জন্য কানে ধরছি, সরি। এই দৃশ্য দেখে পেছনে থাকা সবাই থেমে যায় এক মুহূর্ত। কারো মুখে হাসি, কারো চোখে জল। এমন আবেগঘন স্বীকারোক্তি আর আন্তরিক ভালোবাসার প্রকাশ চোখে দেখা যায় না সব সময়। ভিড়ের মাঝে আলো আবেগে উল্লাসে মোড়ানো সেই মুহূর্তে আরিফ আর নওমি দাঁড়িয়েছিল একে অপরকে আঁকড়ে ধরে, যেন সব ভয়, সব কষ্ট, সব সংসার অবসান ঘটে গেছে এই এক আলিঙ্গনে। আরিফ ওকে শক্ত করে জড়িয়ে রেখেছিল নিঃশব্দে, গভীর আবেশে। বুকের ভেতর তার ধুকপুকানি যেন নওমির কানের কাছে স্পষ্ট শোনা যাচ্ছিল। তোমাকে আর হারাতে দেব না নাহমি, হার না। ওর কণ্ঠে ছিল প্রতিশ্রুতির গম্ভীরতা, চোখে একরাশ ভয় মেশানো মায়া। নওমি ওর বুকের দিকে মুখ গুজে কাঁপা গলায় বলল, আমিও। ঠিক তখনই একটা তীব্র গুলির শব্দ বাতাস কেঁপে ছুটে এসে নওমির পিঠের মাঝ বরাবর লাগে। মুহূর্তেই যেন থমকে যায় সব কিছু। গানের সুর থেমে যায়, হেসে কথা বলার শব্দগুলো গিলে নেয় স্তব্ধতা। নওমি ধক করে কেঁপে ওঠে। আরিফ কিছু বুঝে ওঠার আগে ওর বুকের মাঝখানে রাখা নওমির শরীরটা ঢলে পড়ে। নওমির ঠোঁটের কোণে এক ফোঁটা লালচে রেখা টলমল করে ঝরে পড়ে ওর গালের পাশ দিয়ে। চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস থেমে আসছে ধীরে ধীরে। আরিফের গলা কাঁপে, ওর চোখ জল করছে, মুখটা সাদা হয়ে গেছে। নওমির ঠোঁট সামান্য নড়ে, ওর দৃষ্টি ঝাপসা। আব আরিফ ওকে দুই হাতে ধরে বসে পড়ে ফ্লোরে। না না, এটা কি হচ্ছে? কেউ ডাক্তার ডাকো, কেউ কেউ কিছু করো। কেউ কেউ ছুটে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে বাকরুদ্ধ, কেউ চিৎকার করে কাঁদছে। আর আরিফ বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছে নওমিকে। তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। তুমি চোখ চোখ বন্ধ করো না প্লিজ। আমি এখানে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। নওমির দৃষ্টি ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, আর তোমাকে ভালোবাসি আবির। আর কিছু বলতে পারল না সে। আরিফের কোলে ঢলে পড়ল সে। আরিফের চোখ দিয়ে নেমে আসে অশ্রু। কাঁপা কাঁপা কণ্ঠে সে চিৎকার করে ওঠে। আর এই চিৎকারে ভেদ করে যায় চারপাশের সাজসজ্জা, সব আনন্দ, সব উৎসব, সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর মুহূর্ত। এক যন্ত্রণার আবরণে মোড়ানো চিৎকারে শেষ হয় সেই জন্মদিনের রাতের সবচেয়ে সুন্দর অধ্যায়। হাসপাতালের করিডোরে সব যেন নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ভেসে আসে ওয়ার্ড বয়ের ধাতব চাকার শব্দ, কিংবা নার্সদের কাঁধের ওপরে ঝুলে থাকা স্টেথোস্কোপের হালকা ঝনঝনানি। রেহানা প্রেগনেন্ট, তাই কিয়ারাকে ওর পাশে রেখে বাকি সবাই চৌধুরী পরিবার, সিতারা, ফিরদৌস, সায়ান, ইফতি, অয়ন সকলে এসেছে হাসপাতালে। আত্মীয় স্বজন সকল গেস্ট যে যার মতো চলে গেছে, কিন্তু নওমির বাবা মাকে হাসপাতালের আশেপাশে কোথাও দেখা গেল না। আর না নওমির মামা মামিকে। অভিরা আসতে চেয়েছিল, কিন্তু ওর শরীরটা খারাপ দেখে সায়ান জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সবাই নওমিকে নিয়ে এতটা চিন্তিত যে নওমির বাবা মায়ের এই বিষয়টা নিয়ে কেউ ভাবার সময় পায়নি। আবির হাঁটছে ধীর পায়ে, মাথা নিচু। নওমি অপারেশন থিয়েটারে, ভেতরে তার প্রাণের লড়াই চলছে, আর বাইরে আবিরের বুকের ভেতর চলছে অন্য এক যুদ্ধ। সায়ান বসে আছে পাশে, আবিরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও এই ছেলেটা পাগলের মতো করছিল, আর এখন এতটা নিশ্চুপ। ফ্ল্যাশব্যাক। একটা গুলির শব্দ যেন মুহূর্তে চিরে ফেলল সব আনন্দ, আলো আর স্বপ্নের জাল। আরিফের কোলের মধ্যে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো নওমি। কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই। সবাই যেন কথা বলতে ভুলে গেছে। শুধু রক্ত আর আরিফের কণ্ঠস্বর ছাড়া কোনো শব্দ নেই। নওমির রক্তে আরিফের দুই হাত, স্যুট সব ভিজে গেছে। নওমির এত সুন্দর সাজ, গাউন সব যেন এক মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। এই পাগলি, মিনি মাউস,
চোখ খোল প্লিজ। আজ না তোর জন্মদিন, কেক কাটবি না বল? ওঠ না, সবাই অপেক্ষা করছে তো তোর। প্লিজ ওঠ। আরিফ ওকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। তুই বলেছিলি না আমাকে ছেড়ে যাবি না? তাহলে এখন তুই পুরো চুপ কেন? কথা বল না। ওর গলা কাঁপছে, শরীর কাঁপছে, চোখে অঝোর অশ্রু, রক্তে ভেজা ওর জামা কাপড়। হাত কাঁপতে কাঁপতে নওমির মুখে হাত বুলিয়ে দিচ্ছে, আবার বুকের সাথে চেপে ধরে বলল, শুনতে পাচ্ছিস আমার হৃদস্পন্দনের আওয়াজ? পাচ্ছিস? দেখ না আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে বেনি মাউস, প্লিজ ওঠ। আরিফের এমন চিৎকারে ছুটে এলো অয়ন আর ইফতি। কিছু বলতে নেবে তখনই আরিফ আবার বলল, দেখ না অয়ন, আমার মিনি মাউস কথা বলছে না। আমি তো ওকে ভালোবাসি বল। ও তো বাসে, সেটা তো সবাই জানে, তোরাও জানিস বল। ওকে উঠতে বল না। ভাই আজকের দিনটা নিয়ে কত প্ল্যান আছে বলো। আজকে ওকে প্রপোজ করবো, তুমি তো জানো। বলো না ওকে উঠতে। ও না উঠলে কাকে প্রপোজ করবো? বলো না উঠতে। উঠ না মিনি মাউস প্লিজ। আরিফের এমন আর্তনাদে অয়ন আর ইফতি কোনো কথা বলার সাহস পেল না। আফজল চৌধুরী যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললেন, ছাড় আবির, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে, এখন বিলাপ করার সময় নাই। সায়ন যেন জমে গেছে পাথর হয়ে, কিছু বলতে পারছে না। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এর এতটা ভালোবাসে একে অপরকে, অথচ আমি কিনা। আর ভাবতে পারল না সে। এগিয়ে গেল আরিফের দিকে। এরপর আরিফকে বলল, ভাই, এমন করে কাঁদলে তো মিনি মাউসকে বাঁচাতে পারবে না। সময় পেরিয়ে যাচ্ছে, দেরি হলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। প্লিজ ভাই, চল ওকে হাসপাতালে নিয়ে যাই। আরিফ যেন কোনো কথা কানেই নিচ্ছে না, তখনও বলছে। তোকে প্রপোজ করতে এসেছিলাম আজ। পকেট থেকে একটা বক্স বের করে তার ভেতর থেকে একটা ডায়মন্ডের আংটি বের করে নওমির হাতে পরিয়ে দিল। তারপর বলল, এই আংটিটা দেখ, এই আমি কিনেছি আমার শরীরে ঘাম ঝরানোর টাকায়। 1 টাকাও বাবার না। তুই কিছু বল, চোখ চোখ খোল, একবার বল আমি আছি, আমি আছি আবির। তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই মুহূর্তে পুরো ভিলা নিঃশব্দ। অতিথিরা স্তব্ধ, কেউ কাঁদছে, কেউ অবিশ্বাসে তাকিয়ে, কেউ বুঝে উঠতে পারছে না সিনেমার মতন এই মুহূর্তটা বাস্তবে ঘটছে। কিন্তু নওমির গুলি লাগার পর ওর বাবা মাকে আর খুঁজে পাওয়া যায়নি। এমন সময় অ্যাম্বুলেন্স এলো। আরিয়ান কল করেছিল তাদেরকে। কেউ আর কোনো কথা না বলে আরিফকে বুঝিয়ে অনেক কষ্টে ওর থেকে নওমিকে ছাড়িয়ে হাসপাতালে নিয়ে এসেছে। আর হাসপাতালে আনার পর থেকে অস্থিরতায় পায়চারি করছে আরিফ। সায়ান আর মনে করতে চাইল না কিছু। ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে এলো, ওর কাঁধে হাত রাখলো কিছু বলার জন্য। সায়ান কিছু বলার আগে আরিফ সায়ানকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। আরিফের কান্না দেখে এগিয়ে এলো অয়ন আর ইফতি। প্লিজ ভাই শান্ত হ। তুই এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বল? ইফতি ঠিক কথা বলেছে আবির। তুমি ভেঙে পড়লে না, তুমি ভেঙে পড়লে নাওমিকে সুস্থ করবে কিভাবে? আরও সুস্থ হওয়ার পর তোমায় কীভাবে দেখলে কী ভাববে বলো তো? বলল সায়ান। সবাই ওর মন ভালো করার চেষ্টা করছে। হঠাৎ করে অয়ন বলল, ওই লোক দুইটা আমাদের ফলো করছে মনে হচ্ছে আবির। কোন লোক? অয়ন করিডোরের শেষ মাথায় আরিফকে ইশারা করে বলল, ওই লোক দুটো, ওদের আমি পার্টিতে দেখেছি, ভেবেছিলাম হয়তো কোনো গেস্ট হবে, কিন্তু এখনও তো ওদের দেখে সন্দেহ হচ্ছে। আরিফ অয়নের দেখানো পথে তাকাতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে তার মেরুদণ্ডবে। অদ্ভুত এক অনুভূতিতে পেছনে তাকায় সে। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে দুজন, হুডি পরা, মুখ ঢাকা, কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। আরিফের চোখ চিকচিক করে ওঠে। তার অভিজ্ঞতা বলে এটা কোনো সাধারণ রোগীর আত্মীয় না। এই চাহনি, এই উপস্থিতি, এটা কোনো সংকেত। ওরা ফলো করছে। আরিফ 1 সেকেন্ড সময় নষ্ট না করে পেছন ফিরে হাঁটা শুরু করে। তারপর আচমকাই মোড় ঘুরে লোক দুটোর পিছনে দৌড় দিল। ওরা বুঝে ওঠার আগেই সে পেছন থেকে চিৎকার করে ওঠে। কে তোরা? ওরাও আরিফকে দেখে পালানোর চেষ্টা করে। পালিয়ে বেরোয় হাসপাতালের পেছনের ফায়ার এক্সিট দিয়ে। আরিফ পেছনে ছুটে যায়, চোখে আগুন, মাথায় প্রতিশোধ। আরিফ এখন আগের সেই আরিফ না। নওমির রক্ত এখনও তার জামায় লেগে আছে।
বুকের ভেতর হাহাকার। রাত 9টা বাজে। একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত দোতলা বাড়ি। দরজা খুললে গন্ধ, পচা রক্তের গন্ধ। একটা লাল বাতির টিমটিমে আলোয় ঘরটা যেন মৃত্যুপুরীর মতো ভয়ঙ্কর লাগছে। মেঝেতে ছড়ানো রক্ত, দেওয়ালে ছিটকে লেগে থাকা রক্তের ছোপ, আর ঘরের কোণে টেবিলের ওপর রাখা একটা কুঠার আর কিছু ধারালো অস্ত্র। ঘরের এক কোণে দুটো ছায়ামূর্তি কাঁপছে। তখনই সেই লোক দুটোকে ধরে এখানে নিয়ে এসেছে আরিফ। এটা ওর আস্তানা, এখানে ও বিচারক, আর যাদের নিয়ে আসে ওরা ওর কাঠগড়ায় দাঁড়ানো আসামি। আরিফ বসে আছে একটা কাঠের ভাঙা চেয়ারে, পুরো শরীরে রক্ত, মুখটা ঠান্ডা, কিন্তু চোখ দুটোতে জ্বলছে হিংস্র আগুন। পেছনে ওর নিজের ছায়াটা কাঁপছে, যেন একটা জন্তু ওত পেতে আছে শিকারের জন্য। সেই লোক দুটো কাঁপতে কাঁপতে ওর সামনে এসে পা ধরে বলল, ভাই ভাই প্লিজ ছেড়ে দিন, আমরা এমনটা চাইনি। আসাদ আলমের লোক আমরা, ওর নির্দেশেই সব হয়েছে। আরিফের ঠোঁটে হঠাৎ এক টানা হাসি। কি যে বলিস না তোরা, তোরা তো আমার ভাইরা লাগিস। আর নাওমি, তোদের শাড়ি। ও চুপ করে উঠে দাঁড়ায়, একটা ছুরি তুলে নেয় টেবিল থেকে। ছুরিটা ধীরে ধীরে নিজের হাতের তালুতে ঘষে। শালিকার জন্মদিনে তোরা গিফট দিয়েছিস, তোরা গুলি উপহার দিয়েছিস, আর আমি তো শুধু রিটার্ন গিফট দিচ্ছি। একজন চিৎকার করে ওঠে, না না, দয়া করো ভাই, আমরা আমরা চুপ। আরিফের গলা বিদ্ধ করার মতো শীতল। সে হাঁটতে হাঁটতে আসে ওদের কাছে। হঠাৎ ছুরিটা ঘুরিয়ে একজনের উরুতে সজোরে ঢুকিয়ে দেয়। চিৎকারে কেঁপে ওঠে ঘরটা। আরিফ নিচু হয়ে ফিসফিস করে বলে, ওটা শুধু একটা ট্রেলার ছিল, এখন আসল খেলা শুরু হবে। আরও নৃশংস হয়ে উঠল আরিফ। আর একজনের মুখে পিস্তল ঠেসে ধরল। ওর চোখে চোখ রেখে বলে, আমার মিনি মাউসের রক্তে ভিজেছিল এই দুই হাত, আজ এই দুই হাতেই তোদের শেষ করব। আরিফ ধীরে ধীরে কথা বলে, ঠোঁটের কোণে অশুভ হাসি। আসাদ আলম, ওই পচা ইঁদুরটা, ওর কথায় তোরা আমার নামকে গুলি করলি? ওদের একজন গলায় কেঁপে ওঠে, না ভাই প্লিজ বিশ্বাস করেন, আমরা জানতাম না মেয়েটা আপনার এত এত। আরিফ হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কি জানিস না, যে মেয়ে আমার নিঃশ্বাস, আমার হৃৎস্পন্দন, আমার জীবন, তোরা তাকে, আসলে তোরা ওকে মারিসনি, তোরা আমার কলিজা খুব লেবের করেছিস। ভাই ভাই আমরা তো প্ল্যান করিনি, আসাদ আলম বলেছিল। আরিফ তার দিকে এগিয়ে যায়, চুল ধরে টেনে তোলে মেঝে থেকে। তোরা কি জানিস ওর রক্ত আমার শরীরে লাগার পর আমার কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল যেন আমি মরে যাচ্ছি প্রতি সেকেন্ডে। ওর ঠোঁট কাঁপছিল, হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি রাখছিলাম, মিনি মাউস কথা বল প্লিজ, কিন্তু তোরা ওর কণ্ঠ থামিয়ে দিয়েছিস। আর একজন আরিফের পায়ে পড়ে কাঁদে। আরিফ থেমে যায়, মাথা নিচু করে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর হঠাৎ এমন গর্জন করে ওঠে যেন সারা ঘর কেঁপে ওঠে। তোরা কি জানিস ওর জন্মদিনে ও আজকে আমাকে প্রথমবার বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। আমি আজ আংটি পরাতে যাচ্ছিলাম, তোরা সেই মুহূর্তটা শেষ করে দিয়েছিস। ছুরিটা মাটিতে ফেলে দেয় আরিফ, তারপর পিস্তল তোলে, ধীরে ধীরে লোড করে। আজ আমি তোদের শুধু মারব না, আমি তোদের কাঁপিয়ে মারব, যাতে মৃত্যুর আগেও তোদের বেঁচে থাকতে ইচ্ছে না করে। একজন ভয় প্রস্রাব করে ফেলে। ভাই মারেন না, আমরা অনুতপ্ত। আরিফ কাছে গিয়ে তার কানে ফিসফিস করে বলে, তোর অনুতাপ আমার মিনি মাউসকে ফিরিয়ে দেবে। এরপর প্রথম লোকের হাঁটুতে আর দ্বিতীয় জনের কাঁধে গুলি করে সে ব্যথায় চিৎকার করে ওঠে লোকগুলো। ওদের চিৎকারে দোতলা কেঁপে ওঠে। আরিফ হাঁটু গেড়ে বসে, রক্তমাখা আঙুলে দুজনের গলায় দাগ কাটে। তারপর চিৎকার করে বলে, আসাদ আলম, তুই যেখানেই থাকিস শুনে রাখ, এখন থেকে তোর প্রতিটা নিঃশ্বাস আমি গুনব, তোকে আমি আস্ত রাখবো না। এরপর টেবিল থেকে কুঠার নিয়ে এসে কুপিয়ে লোক দুটোর ধর থেকে মাথা আলাদা করে দেয়।
আরিফ ছায়ার মতো বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে পড়ে থাকে দুটো মৃতদেহ আর দেওয়ালের ওপর রক্তে লেখা এক লাইন, শালিকার জন্মদিনে শালাদের উপহার। আসাদ আলম। নামটা উচ্চারণ করলেই যেন কুয়াশায় ঢাকা অন্ধকার জগতের ছায়া ভেসে ওঠে। বাইরে থেকে পরিচিত এক সফল ব্যবসায়ী, সমাজসেবক বলেই জানে সবাই। একাধিক কোম্পানির মালিক, প্রভাবশালী মহলে চলাফেরা, মিডিয়ায় দানশালী মুখ হিসাবে আত্মপ্রকাশ। কিন্তু এই পর্দার আড়ালে সে আসলে এক ড্রাগ সিন্ডিকেটর, মূল মাথা, একজন ঠান্ডা মাথার মাফিয়া। দেশ জুড়ে ছড়িয়ে আছে তার সাপ্লাই চেইন, ইয়াবা, কোকেন, এলএসডি, সব কিছুর রুট পেরোয় তার হাত ধরে। আসাদ আলম আফজাল চৌধুরীর পুরনো বন্ধু। একসময় একসাথে ব্যবসা শুরু করেছিলেন তারা, তৈরি পোশাক রপ্তানি নিয়ে। কিন্তু পরে দুজনের পথ আলাদা হয়ে যায়। আফজাল চৌধুরী আইনি পথে রয়ে গেছেন, আর আসাদ আলম ধীরে ধীরে ডুবতে থাকে অপরাধের জগতে। তবুও সম্পর্কের খাতিরে চৌধুরী ভিলায় নিয়মিত যাতায়াত করত আসাদ। বেশ কৌশলে, বেশ দাদাগিরি ভঙ্গিতে আরিফকে ভাতিজা বলে ডাকত। ওর মাথায় হাত বুলিয়ে বলতো, তোর মধ্যে আগুন আছে আরিফ, তুই পারবি বড় কিছু করতে, শুধু সময় মতো দিক ঠিক করতে হবে। ছোটবেলা থেকেই আরিফ একটু উচ্ছৃঙ্খল। আরিফ তখন সবেমাত্র এসএসসি দিয়েছে। বাবার অনুশাসন, জীবনের চাপ, নিজের অপূর্ণতা, সব মিলে এক ধরনের ভেতরের ক্ষোভ জন্ম নিচ্ছিল ওর মধ্যে। সে সময় হঠাৎ একদিন এক সন্ধ্যায় চৌধুরী ভিলার গ্যারেজের দিকে যেতে গিয়ে আরিফ চোখে পড়ে এক অদৃশ্য দৃশ্য। ছোটবেলা থেকে আরিফ একটু উচ্ছৃঙ্খল। আরিফ তখন সবেমাত্র এসএসসি দিয়েছে। বাবার অনুশাসন, জীবনের চাপ, নিজের অপূর্ণতা, সব মিলে এক ধরনের ভেতরের ক্ষোভ জন্ম নিচ্ছিল ওর মধ্যে। সে সময় হঠাৎ একদিন এক সন্ধ্যায় চৌধুরী ভিলার গ্যারেজের দিকে যেতে গিয়ে আরিফের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। আসাদ আলম কয়েকজন অচেনা ছেলের সঙ্গে গোপনে দেখা করছে। কিছুর বিনিময়ে একটা ছোট্ট ব্যাগ হস্তান্তর হচ্ছে। দূর থেকে বুঝতে পারে না আরিফ, কিন্তু ব্যাগটা যখন ছিঁড়ে পড়ে যায় তখন মেঝেতে গড়িয়ে পড়ে কিছু ছোট্ট সাদা প্যাকেট। চোখে পড়ে পিঙ্ক স্কুল নামের একটা লোগো। আরিফ কিছু বলতে যাবে, ঠিক তখনই সামনে দাঁড়িয়ে আসাদ আলম ঠান্ডা চোখে কিন্তু ঠোঁটে চাপা এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, ভাতিজা, এখানে কি করছিস? চমকে ওঠে দেখ, তুই এখন যা দেখলি সেটা জানার প্রয়োজন তোর ছিল না, কিন্তু যেহেতু জেনেই গেছিস, এবার তুই দুটো রাস্তার একটাই হাঁটবি। যদি আমার সাথে থাকিস তাহলে টাকা পয়সা, সুন্দরী নারী, নিজের মতো জীবনযাপন সব করতে পারবি। শুধু আমার কথা মতো চলতে হবে। আর যদি না থাকিস তাহলে চলে যা। শুধু এটা মাথায় রাখিস, সুযোগ কিন্তু একবারই আসে। এবার তুই চিন্তা করে দেখ। আরিফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ভয়, অস্থিরতা। কয়েক সপ্তাহ সময় নেয় সে আসাদ আলমের থেকে। আসাদ আলম সময় দেয়, কিন্তু এই কয়েক সপ্তাহে আরও বেশি করে আরিফের কাছে আসে। নরম কথা, কেরিয়ারের প্রলোভন, সুন্দরী মেয়ে, এইসবের লোভ দেখাতে থাকে। এমনিতেই টিনেজ বয়স, যৌন উত্তেজনা আর টাকার লোভ সামলাতে পারে না আরিফ। তাই সেও হঠাৎ করে নিজেকে জড়িয়ে ফেলে এক বিশ্রী ষড়যন্ত্রে। একদিন হঠাৎ আসাদ ওর হাতে একটা প্যাকেট দিয়ে বলে, একজনকে পৌঁছে দিয়ে আয়, রাতে সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিব। আরিফ রাজি হয়। সেই রাতেই প্রথম আরিফ ঔষধ ডেলিভারি করে ড্রাগের, যার ফলে পড়ে সে ভয়ঙ্কর এক জগতে পা রাখে। এরপর আসাদ আলম ওকে দিয়ে মানুষ খুন থেকে শুরু করে সমস্ত অন্যায় কাজে জড়িয়ে ফেলে। কেটে যায় কয়েক বছর। এর মধ্যে চৌধুরী পরিবার জানতে পারে আসাদ আলমের কুকর্মের কথা, আর তখন সম্পর্ক শেষ করে ফেলে দুই বন্ধুর। কিন্তু চৌধুরী পরিবারের কেউ জানতেও পারে না এই আসাদ আলমের হাত ধরে তাদের সন্তান কত বড় একজন অমানুষে পরিণত হয়েছে। আরিয়ান আরিফকে ড্রিম প্যালেস দেওয়ার পর থেকে এসব কাজে আরিফ আরও বেশি জড়িয়ে যায়। ড্রিম প্যালেস বানায় নিজের ড্রাগ সাপ্লাইয়ের গোপন আস্তানা। রাতের বেশিরভাগ সময় ড্রিম প্যালেসে কাটিয়ে দেওয়ার নাম করে ড্রাগ সাপ্লাই, নিত্য নতুন মেয়ে এনে ফুর্তি করা, সব চলতো এই প্যালেসে। বাসার গৃহপরিচারিকারা সব জানে আরিফের কুকর্মের কথা, কিন্তু তারা কখনো আফজাল চৌধুরীকে বলার সাহস করে উঠতে পারেনি।
এই ভয়ে যে যদি আরিফ তাদের মেরে ফেলে। আর এজন্যই 3 মাস আগে যখন আরিফ নওমিকে তুলে নিয়ে আসে তখন তারা কেউ কিছু বলেনি, কারণ সব মেয়ে তো নিজের ইচ্ছেতেই আসে। নওমি হয়তো সেরকমই, কিন্তু বছরখানেক আগে হঠাৎ নওমিকে দেখে, ওর সম্পর্কে সব খোঁজ খবর নেয়। যখন জানতে পারে নওমির বাবা একজন শিক্ষক, আর একজন শিক্ষক নিজের মেয়ের জন্য কখনোই এমন একজন সাইকো মাফিয়ার সাথে মেয়ের বিয়ে দেবে না, তখন সে ধীরে ধীরে ওইসব থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু এটা আসাদের সহ্য হয় না, আর তাই সে নওমিকে টার্গেট করে মেরে ফেলার। ওর ধারণা নওমি মারা গেলে আরিফ আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সে এটা জানে না নওমি আরিফের প্রাণ, আর প্রাণ ছাড়া কি মানুষ বাঁচে। ঢাকার গুলশানের বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট, সাদা মার্বেলে মোড়া বসার ঘর, শীতল আলোয় আলোকিত, দেয়ালে শোভা পাচ্ছে দামি চিত্রকর্ম, চারপাশে শ্বেত সৌরভ ছড়িয়ে রাখা ফুলদানিতে বিদেশি অর্কিড। সেই সৌন্দর্যের মাঝখানে এক বিষাক্ত অস্তিত্ব, আসাদ আলম। চোখে কালো সানগ্লাস, হাতে সিগারেট, ঠোঁটে তীব্র কড়া হাসি। ওর চোখে এখন আগুন। সামনে টেবিলের ওপর ফোনটা রাখা। একটু আগে খবর এসেছে আরিফ তার পাঠানো 2 লোককে পিষে মেরে ফেলেছে। আসাদের ডান দিকে বসে আছে তার একমাত্র ছেলে রিশাদ, ঠান্ডা চোখে সব শুনছে। আর বাঁ দিকে সোফায় জড়সড় হয়ে বসে আছে তার একমাত্র শালা মমিন। ওদের পাঠিয়েছিলাম একটা ছোট কাজের জন্য, মেয়েটাকে মেরে ওই আরিফ শয়তানের বাচ্চাটাকে একটু শিক্ষা দিতে। অথচ কি শুনছি আমি, দুজনকেই কেটে ফালা করে ফেলে রেখে এসেছে আরিফ। পাশে বসা রিশাদ ঠান্ডা স্বরে বলল, এটাই তো ওর স্টাইল বাবা, মাথা ঠান্ডা কিন্তু চোখে আগুন। ও কাউকে রেখে কথা শেষ করে না। সেন্টার টেবিলে রাখা বিদেশি ওয়াইন ঢেলে নেয় সামনে থাকা কাচের গ্লাসে। তাতে এক চুমুক দিয়ে আসাদ দাঁতে দাঁত চেপে বলল। মমিন গলা নামিয়ে এই বলল, ছেলেটা পেয়েছে কি? আমার 4 জন লোক মেরেছে 2 দিন আগে। ওই মেয়েটাকে কিডন্যাপ করিয়েছিলাম এই কারণে। কি আছে ওই খঙ্কের বাচ্চার মধ্যে? তারপর মমিন গলা নামিয়ে বলল, তারপর আমার আরও 3 জন ছেলেকে মেরেছে। রাস্তায় উঁচু স্বরে মেয়েটাকে কিছু বলেছিল বলে। কি এমন আছে ওই ডাইনির মধ্যে যার জন্য আমার এতদিনে তিল তিল করে গড়া প্রধান হাতিয়ার শেষ হয়ে গেল? একটা কথা, একটা ধমক, সেইটুকু সহ্য করতে পারে না সে ওই ডাইনির জন্য। রিশাদ তাচ্ছিল্যের হাসি দিল। রিফাত তো মেয়েটাকে নিয়ে একটু বেশি করেছিল, বলেছিল ওই মেয়েকে ও এক রাতের জন্য ওর বিছানায় চায়, কিন্তু তাই বলে ওর চোখ তুলে নিয়ে ওর রক্ত দিয়ে যে গোসল করবে এটাও তো ভাবেনি। আসাদ আলম ধীরে ধীরে সিগারেটের শেষ টানটা দিয়ে সিগারেটটা অ্যাশট্রেতে চেপে রাখলো। তার ঠোঁটের কোণে বিষ চাপা রাগ। আমি তো ওকে বানিয়েছিলাম হাতিয়ার, একটা শিকারী কুকুর যাকে বলবো কামড়াতে সে গিয়ে তাকেই কামড়াবে। এখন দেখি সেই কুকুরই আমার দিকে দাঁত বের করছে। আমারই তৈরি করা হাতিয়ার এখন আমার বুকেই বন্দুক ঠেকাচ্ছে। হাহ। হঠাৎ হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে দেয় দেওয়ালে, ছিটকে দেওয়ালে গিয়ে গড়িয়ে পড়ে লাল রঙের ভাইন। গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায় ফ্লোরে। এরপর বিষাক্ত সাপের মতো ফোঁস করতে করতে বলে, কি আছে ওই মেয়ের মধ্যে বলতো? টাকার অভাব আছে আরিফের? নাকি রূপের রাজপুত্রের মতো চেহারা ওর? টাকা দিয়ে ওর থেকেও সুন্দরী মেয়ে বিছানায় আনতে পারবে সে? মেয়েরা তো ওর পায়ের নিচে পড়ে গড়াগড়ি খায়, কত মেয়ে লাইন দিয়ে পড়ে থাকে ওর জন্য। কিন্তু ওই ছোট্ট ডানা খাঁকছে তার জন্য আমার একের পর এক লোক মেরে দিচ্ছে। আসাদ দাঁড়িয়ে উঠে ছাদের দিকে তাকিয়ে একটা হুঙ্কার ছাড়ে, আমি তো শুধু চেয়েছিলাম ওই মেয়েটার পেছনে ছাড়ুক, শেষ করুক ওই অধ্যায়। কিন্তু এই শুয়োরের বাচ্চা আমার সঙ্গে খেলতে চায়, আমার রাজত্বে দাঁড়িয়ে আমাকেই চ্যালেঞ্জ। রিসার্চ যেন বাবার কথায় রেগে আগুন হয়ে গেল। সারাক্ষণ ওই জানোয়ারের বাচ্চা আরিফের প্রশংসা করতে থাকে ওর বাবা। কই, কখনো তো আমার এভাবে প্রশংসা করে না। কিছু বলতে গিয়েও থেমে গেল। এখন এসব নিয়ে কথা বলার সময় না। এরপর ঠান্ডা গলায় বলে উঠল, বাবা আপনি শুধু আদেশ দিন, ওর ফুসফুস ছিঁড়ে গুলি ঢুকিয়ে দেব। ওই শুয়োরের বাচ্চা দম নেওয়ার আগেই কুকুরের মতো লুটিয়ে পড়বে। তারপর এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবো যেখানে লাশটা কুকুরও চিনবে না। এমনভাবে হারিয়ে যাবে দুনিয়া থেকে
নামের আগে মৃত্যু কথাটাও কেউ উচ্চারণ করার সময় পাবে না। আসাদ আলম নিঃশব্দে হাসল। সেই হাসি ঠান্ডা, বিষাক্ত, গভীর। ধীরে ধীরে সিগারেটের শেষ ধোঁয়া টেনে নিয়ে সে বলে উঠল, না রিশাদ, না, আমি আর লোক পাঠাবো না। ওই শুয়োরের বাচ্চার জন্য আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে, সাপ্লায়ারদের ড্রাগস সাপ্লাই দিতে পারিনি। এবার আমি নামবো, নিজেই চোখে চোখ রেখে খেলবো ওর সঙ্গে, যেন আমার দম নিতে পারার আওয়াজও ভয় লাগায় ওর বুকে। আন্ডারওয়ার্ল্ডে গডফাদার নামটা আমার এমনি এমনি আসেনি। সে ধীরে ধীরে বসে পড়ল সিংহাসনের মতো চেয়ারে। চোখে ঝিলিক পড়ে, ঠোঁটে খেলে যায় কুটিল হাসি। এইবার ওর হৃদয়ের মাঝখান দিয়ে গুলি চালাবো। ওর কলিজায়, ওর ভালোবাসায়। ওর মিনি মাউসটাকেই বানাবো ওর মৃত্যুর কারণ, ভালোবাসাটাকেই বানাবো অভিশাপ। এতটুকু ছায়াকেও ভয় পাবেও। কার ছায়া পড়ছে বুঝে উঠতে উঠতেই গলায় ছুরি বসবে। রিসাদ হেলে পড়ে বাবার দিকে তাকিয়ে বলল, মেয়েটাই ওর সবচেয়ে বড় দুর্বলতা, আর যে দুর্বলতায় আগুন জ্বলে ওটাকেই জ্বালানি বানাতে হয়। এবার ওকে পোড়াবো ওর মিনি মাউস দিয়েই। ওর চোখের সামনে ওর স্বপ্নটাকে চূর্ণ করব, এমনভাবে যাতে আর কোনোদিন স্বপ্ন দেখার সাহস না থাকে। তবে কি মেয়েটাকে? রিসাদের গলায় আগ্রহ। না, মেয়েটাকে মারতে হবে না, এখনই না। ওকে বাঁচিয়ে রাখতে হবে, আর ওর চারপাশে এমন নরক সাজাতে হবে যেখানে প্রতিদিন, প্রতি মুহূর্তে সে নিজেই প্রার্থনা করবে মৃত্যুর জন্য। মমিন হঠাৎ মুখ খুলে বলল, তুমি ছেলে, আমি মেয়েটার কাছে যেতে পারি, ওকে বোঝাতে পারি আবির কি ভয়ঙ্কর, ওর জীবনটা ধ্বংস করে দেবে। একটু ঘুরিয়ে দিলেও ও নিজে নিজে ওর কাছ থেকে চলে যাবে। আসাদ হেসে উঠে বলল, না, তুই ওসব নাটকীয় জিনিসের মানুষ না মমিন। ওই মেয়েটার কাছে এবার যাবে রিশাদ। ওর ভাষা জানে, ওর চোখ চিনে ফেলবে। মায়া আর বিশ্বাস, এই দুটো বিষ দিয়ে এবার মারবো আরিফকে, ধীরে, ছুঁয়ে ছুঁয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাসে। এক মুহূর্ত নীরবতা। তারপর আসাদ আলম ধীরে ধীরে বলল, আর শুধু প্রতিশোধ না রিশাদ, এটা শিক্ষা। আমার তৈরি হাতিয়ার যদি আমার দিকে উঠে আসে, তাহলে সেই হাতিয়ারকে কতটা নির্মমভাবে ভেঙে ফেলা যায় সেটা জানাবো এবার। এইবার যুদ্ধ নয়, এবার হবে ভয়ঙ্কর নিঃশব্দ ধ্বংস, যে ধ্বংসে শুধু আরিফ চৌধুরী নয়, পুরো চৌধুরী পরিবারকেই চলতে হবে। মমিন কাপা গলায় বলে ওঠে, দুলাভাই, ও ছেলেটা তো এখন হুঁশ হারিয়ে ফেলেছে, পুরো সাইকো হয়ে গেছে। আসাদ হেসে ওঠে নরমভাবে, ধীরে। তারপর বলে, সাইকো? হ্যাঁ, ভালোই বলেছিস মমিন। ও সাইকো তো বটেই, আর আমি হচ্ছি সেই সাইকোর কারিগর। দুদিন কেটে গেছে। নওমি এখনো আইসিইউতে। যন্ত্রপাতির নিঃশব্দ শব্দ আর ক্লান্ত আলোয় ঘেরা সে কাঁচ ঘেরা কক্ষ যেন এক নীরব মৃত্যুর প্রতীক্ষালয়। গুলিটা পিঠের ওপর লেগেছিল, এটাই তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু জীবন ঠিক কতটা সময় তাকে ধরে রাখতে পারবে সেটা কেউ জানে না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, গুলি বের করা গেছে, ভেতরের রক্তপাতও থামানো হয়েছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। বারবার তারা সবাইকে একই সতর্কতা দিয়ে যাচ্ছে, 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমায় চলে যেতে পারে। নওমির বুক ধীরে উঠছে নামছে, এক একটা শ্বাস যেন এক একটা যুদ্ধ। মনিটরের হার্টবিট মাঝে মধ্যে বাড়ে, আবার হঠাৎ ধীরে হয়ে যায়। চারিদিকে নার্সদের নিঃশব্দ চলাফেরা, কক্ষ জুড়ে একটা চাপা ভয়, একটা অব্যক্ত আতঙ্ক যা কথা বলে না, কেবল অনুভব করায়। সবাই ডিউটি শিফটের মতো সময় ভাগ করে নিয়ে নওমির পাশে থাকছে। আজ সিতারা, ফিরদৌস, শাহানা চৌধুরী আর সায়ান এসেছে। বাইরের করিডোরে সবাই বসে আছে। কিছুক্ষণ পর পর চোখ পড়ে সেই কাঁচের জানালার দিকে, যার ওপাশে শুয়ে আছে নিস্তেজ অচেতন নওমি। আরিফ, সে কারো শিডিউলে পড়ে না। সেদিন নওমিকে হাসপাতালে ভর্তি করিয়ে বেরিয়ে গেছিল সে। কোথায় গেছিল কেউ জানে না, কিন্তু অনেক রাতে হাসপাতালে ফিরেছে। আর সেদিন থেকে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছেড়ে যায়নি। আইসিইউর সামনে, হাসপাতালের ছাদে, করিডোরের বেঞ্চে, যেখানেই হোক ও আছে, একা, নিঃশব্দে, সবার অগোচরে, যেন ওর পায়ের শব্দও কেউ শুনতে না পারে। কিছুক্ষণ আগে একজন নার্স এসে সকলের উদ্দেশ্যে বলেছে,
পেশেন্ট রেসপন্স শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে আসতে পারে। মুহূর্তে চারিদিকে একটা চাপা আনন্দের ঢেউ বয়ে গেল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো সবাই। বহুক্ষণ পর হালকা একটা হাসি দেখা গেল সিতারা ফিরদৌসের মুখে, কিন্তু সেই হাসিতে ছিল ক্লান্তি, ভয় আর দোয়ার ছায়া। শায়ান চৌধুরী বেলায় কল করে জানিয়ে দিল সকলকে। দীর্ঘশ্বাস ফেলে জানালার পাশে দাঁড়িয়ে সিতারা ফিরদৌস বলল, এই মেয়েটার পাশে এখন ওর মা বাবা থাকলে ভালো হতো। 2 দিন হয়ে গেল ওর বাবা মায়ের সাক্ষাৎ পেলাম না। শাহানা চৌধুরী মাথা দুলিয়ে বললেন। শান উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। তার চোখে এখন শুধু ক্লান্তি নেই, একটা কঠিন সন্দেহের রেখা আঁকা। এরপর শাহানা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে বলল, জানি না আন্টি, তবে একটা বিষয় আপনারা কেউ খেয়াল করেছেন? গুলি লাগার সময় নাওমির বাবা মা সেখানে ছিল না। আর তারপর থেকে পুরো পরিবারের কোনো খোঁজ নেই, এমনকি ওর মামা মামির কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন পুরো পরিবার একসাথে হাওয়ায় মিলিয়ে গিয়েছে? এটা এটা কোনোভাবে সম্ভব আন্টি, নাকি এটা কাকতালীয়? শাহানা বিস্মিত কণ্ঠে বললেন। শান ধীরে মাথা নিচু করে বলে, আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু ঘটনাগুলো একের পর এক এমনভাবে ঘটছে যা খুব স্বাভাবিক মনে হয় না। আরিফ এতক্ষণ হাসপাতালের ছাদে ছিল, এখনই নিচে চলে এলো সে। আর এমন সময়ে আইসিইউর ভেতর মনিটরের শব্দ কিছুটা বেড়ে যায়। একজন নার্স ছুটে এসে দরজায় দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, শুনুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা একজন একজন করে যান, কথা বলুন, আমি ডক্টরকে ডাকছি। এই কথা শুনেই আরিফ যেন ক্ষণিকের জন্য জমে যায়। পরক্ষণেই দৌড়ে ছুটে যায় আইসিইউর সামনে। নার্সও ততক্ষণে চলে গেছে ডাক্তার ডাকতে। আরিফের সেই দৌড়ের শব্দে সিতারা ফিরদৌস, শাহানা চৌধুরী আর শাহানা উঠে পড়ে ওর পিছু নেয়। সকলেই এসে দাঁড়ায় আইসিইউর সামনে। আইসিইউর ভেতরে তখন ধীরে ধীরে খুলছে নওমির চোখ। চোখের পাতাগুলো কাঁপছে, চিবুক কেঁপে উঠছে অল্প করে। আরিফ আর এক মুহূর্ত দেরি না করে আইসিইউর ভেতরে প্রবেশ করে। নওমির হাত ধরে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি জেগে ওঠো মিনি মাউস, তোমার সাথে যে এখনো আমার অনেক পথ চলা বাকি, কিন্তু তুমি হঠাৎ মাঝপথে চলে গেলে আমার যে অস্তিত্বটাই হারিয়ে যাবে। নওমির ঠোঁটের ফাঁকে তখন ধীরে ধীরে বেরোয় এক কাঁপা কাঁপা শব্দ, আবির। এই তো আমি মিনি মাউস, এই তো খুব ভালোবাসি লক্ষ্মীটি, খুব। নওমি আর আরিফের কোনো কথার উত্তর দিতে পারে না। এর মধ্যে নার্স ডক্টর নিয়ে চলে আসে আর আরিফকে বাহিরে বের করে দেয়। কিন্তু পরক্ষণেই সব কিছু আবার স্তব্ধ হয়ে যায়। নওমির চোখ বন্ধ, শরীর নিস্তেজ। মনিটরের হার্টবিট হঠাৎ অস্বাভাবিকভাবে কমে যায় আর নওমিও অজ্ঞান হয়ে যায়। ডিউটিরত নার্স চিৎকার করে ওঠে, ডক্টর, পেশেন্টের হার্ট রেট দ্রুত কমছে। মুহূর্তেই শুরু হয় ছোটাছুটি। চারিদিকে ছুটে বেড়ানো নার্স, ডাক্তারদের মুখে চাপা আতঙ্ক। একজন ডাক্তার নওমিকে দেখে নার্সের উদ্দেশ্যে বলে, बीपी नामছে, পুশ ড্রপিং র্যাপিডলি, কোল্ড ব্লু, ইমার্জেন্সি টিম নাও। আরিফ তখন দরজার ঠিক বাহিরেই দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ ভেতরের বিশৃঙ্খল শব্দ তার কানে পৌঁছাতেই দৌড়ে ঢুকে পড়ে। তাকে কেউ থামায় না, কেউ বাধা দেয় না, কারণ সবাই জানে এই মেয়েটা শুধু একজন পেশেন্ট নয়, কারো হৃদয়ের সমগ্র পৃথিবী। শুয়ে আছে নওমি নিস্তেজ, মুখের চারপাশে অক্সিজেন মাস্ক, শরীরে অসংখ্য তার জোড়া। পিঠের ওপরের ক্ষত থেকে বেরিয়ে আসছে লালচে রক্ত। এতক্ষণ কাঁধ হয়ে শুয়েছিল, এবার একজন নার্স ওকে সোজা করে শুইয়ে দেয়। ডাক্তারের হাতে ডিফিব্রিলেটর। ডাক্তার নার্সদের উদ্দেশ্যে বলে, ক্লিয়ার। শক দিতেই নওমির শরীর একবার কেঁপে ওঠে, আবার স্থির। আরিফ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ভিতরে যেন দম আটকে আছে। ঠোঁট বন্ধ, কিন্তু চোখ বলে দেয় ভেতরে কি ঝড় বইছে। ক্লিয়ার। আরেকবার শক, এবার আঙুল একটু কাঁপে। মনিটরের হৃদস্পন্দনের সরল রেখা একটুখানি বেঁকে ওঠে, তারপর ধীরে ধীরে পুনরায় চলতে শুরু করে। ক্ষীণ তবে জীবনের ইঙ্গিত। ডাক্তার বলে, সি ইজ স্টাবলিশিং, পুশ ইজ ব্যাক। ঘরটা নিঃশব্দ হয়ে যায়, শুধু আশ্বাসে পরিপূর্ণ একটুখানি নিঃশ্বাস ছাড়া। আরিফ ঝুঁকে পড়ে, তার কণ্ঠে আর আবেগ নয়, এবার প্রতিজ্ঞা। ফিরে আয় মিনি মাউস,
আমি এখন তোর জন্য দাঁড়িয়ে আছি। এই যুদ্ধটা এখনো শেষ হয়নি, সবে শুরু। তার চোখে আবার সেই আগুন, জ্বলন্ত নিঃশব্দ প্রতিশোধে পরিপূর্ণ। যারা তোর এক ফোঁটা রক্ত ঝরিয়েছে, আমি তাদের অস্তিত্বটাই মুছে দেব। এক একটা নাম, এক একটা নিঃশ্বাস আমি শেষ করে দেবো নাওমি। সন্ধ্যা 7টা। ঢাকার পুরনো এক গলির ভেতর একটি গোপন ডেরায় বসে আছে আসাদ আলম, রিসাদ আর ওদের দলের কয়েকটা ছেলে। ঘরটা আধা অন্ধকার। দেওয়ালের গায়ে সাদা বোর্ডে আঁকা গোটা দেশের মানচিত্র, যেখানে লাল চিহ্নে মার্ক করা বিভিন্ন জেলা। একটা বিশাল কাঠের টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে কয়েকটা মোবাইল, ড্রাগের নমুনা ও কিছু কোকেট ফাইল। ঘরের ভেতর ধোঁয়ায় ভরা, যেন এক ভয়াল আঁধারের ঘনত্ব জমে আছে। আসাদ আলম চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখে ঠান্ডা আগুন জ্বালা দৃষ্টি। ডান হাতে সিগারেট, বাম হাতে এক গ্লাস ব্ল্যাক ওয়াইন। পাশে রিশাদ ঠান্ডা মুখে ফোন ঘাঁটছে। ছেলেগুলো পেছনে চেয়ারে বসে আছে, কানে ইয়ারফোন গুজে। আসাদ আলম চোখ সরু করে ধোয়া ছেড়ে বললেন, মাল ডিস্ট্রিবিউশনের হিসাব মিলছে না রিশাদ। সিলেট থেকে আগের মাসে যা উঠেছিল এই মাসে তার অর্ধেকও আসেনি। রিশাদ চোখ না তুলে বলল, ট্র্যাক করেছি বাবা। সাভার চন্দরা রুটে ইদানিং কেউ একজন ফলো করছে আমাদের। বেশি চালাক হয়ে গেছে, মাঝে মাঝেই পুলিশ আগে ভাগে হানা দেয়। কেউ না কেউ খোঁজ দিচ্ছে পুলিশকে। ভালো, এইভাবেই চলুক। এই মুহূর্তে 7টা পয়েন্টে মাল ঢুকছে। রাঙামাটি আর কক্সবাজার দিয়ে যেটা ঢুকছে সেটা সব থেকে হাই কোয়ালিটির। বর্ডারে নতুন লোক বসানো হয়েছে, কিন্তু সাবধান, এইবার সামান্য ভুল করা মানে কাটা গায়ে নুন ছিটানো। বলল আসাদ আলম। রিশাদ ঠান্ডা গলায় বলে, বাবা মাল সেভ আছে। তাছাড়া পুলিশ কমিশনারকেও কন্ট্রোল করা হয়েছে। যেই লোকটা ঢুকবে সে আমাদের লোক। শুধু 3 দিনের মধ্যে রিস্ক ছাড়াই শহরে ঢুকিয়ে দিতে হবে। এরপর 1 মাস আমরা আরাম করে বসে মাল কামাতে পারবো। আসাদ ধীরে ধীরে ঘড়ির দিকে তাকায়, তারপর বলে, আরে রিশাদ, কামাই তো হচ্ছে, কিন্তু আরিফ নামের শুয়োরটা না থাকলে আমরা আরও শান্তিতে থাকতে পারতাম। ওই 2 টাকার বেশার জন্য কেবল ঝামেলা তৈরি করছে, খালি মারতেছে আমাদের লোকজনকে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢোকে মমিন, কাঁধে ব্যাগ, চোখে একরাশ উত্তেজনা। দুলাভাই, নতুন কন্টেনার সেফ, কোড 1708। ভিতরে হাইড করা আছে 32 কেজি রিফাইন্ড। এক ড্রাফাই মানুষ স্বর্গ দেখে। মাল হস্তান্তরের আগেই আমি নিজে গ্যারান্টি দিচ্ছি, চোখ বুঝে বিশ্বাস রাখতে পারেন। রিশাদ উঠে দাঁড়ায়, মমিনের কাঁধে হাত রাখে। ভালো কাজ করেছে মামা। এরপর দলের একটা ছেলেকে বলে, সোহাগ, একটা কাজ তোকে করতে হবে। আবিরের গতিবিধি নজরে রাখতে হবে। ওকে সরাতে হলে তার আগে ওর প্রতিটা নিঃশ্বাস চিনতে হবে। সোহাগ মাথা নিচু করে বলে, আপনার কথাই আইন ভাই। এবার ওর ছায়াও রেহাই পাবে না। তবে একটা কথা বলি, ওর চোখে যা আমি দেখেছি সেটা ভয় নয়, ওর চোখে আগুন। ওর পাগলামি ভয়ঙ্কর রকম ক্যালকুলেটেড। আসাদ আলম দাঁড়িয়ে উঠে জানালার দিকে তাকায়। রাত্রির অন্ধকারে ওর চোখে প্রতিফলিত হয় আলো ঝলমলে ঢাকা শহর। এরপর গর্জে উঠে বলে, আগুন হোক ঝড় হোক, এই শহর তো আমারই গড়া, আর আমার শহরে আমার নিয়মেই চলবে সব। এবার ওকে শেষ করব আমি, ধীরে ঠান্ডা মাথায়, ওর চারপাশে সবাইকে সরিয়ে। তারপর রিশাদ মুচকি হেসে বলে, এইবার শুধু ড্রাগস সাপ্লাই নয়, বাবার প্রতিশোধও চলবে একসাথে। এই শহর রক্ত দেখবে। আমরা শুরু করেছি খেলাটা, শেষও আমাদের হাতে হবে। ঘর জুড়ে ঘন নিস্তব্ধতা, চারিদিকে নিঃশব্দ কিন্তু হিংস্রতা থাবা বসিয়ে আছে। নীরব রাতটা যেন অপেক্ষা করছে কোনো বড় বিস্ফোরণের। এমন সময় দরজায় হালকা শব্দ। কেউ অনুমতি না চেয়ে দরজাটা ধীরে ধীরে খুলে ফেলে। একটা মেয়ে ঢুকে পড়ে ঘরে। বয়স 20-25-এর মধ্যে, গায়ে হালকা সালোয়ার কামিজ, হাতে একটা ছোট পার্স, চোখে গাঢ় কাজল। হাঁটার মধ্যে এক অদ্ভুত স্বাচ্ছন্দ্য, যেন সেই ঘরের মহারানী। রিশাদ মেয়েটাকে দেখে অবাক হয়ে বলে, আরে বাহ, আমাদের রাজপ্রাসাদে দেখছি সোনামণির আগমন। মমিন হেসে বলে, একদম ঠিক সময়ে এসেছিস যে। আসাদ আলম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসেন।
তারপর ঠান্ডা গলায় বলেন, এসো মায়া, এসো, তোমার অপেক্ষাই করছিলাম, আমার মায়া। মেয়েটি হালকা হেসে ভেতরে আসে, রিসাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে, কেউ মরেছে নাকি বেঁচে আছে সেটা তো তুই বলে দিবি, কিন্তু তোর মুখ দেখে বোঝা যায় কিছু খবর আছে তোর ঝুলিতে। মমিনের কথায় মুচকি হাসল মেয়েটি। হেসে ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, স্যার, এখান থেকে আর আপনি যেতে পারবেন না, প্লিজ ওয়েট করুন। নর্মাল ডেলিভারি হয়েছে, মা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, একটা ফুটফুটে ছেলেও হয়েছে।